দিছে ইন্টারেস্টিং মোটামুটি চলে গেল ঠিক আছে হ্যাঁ হ্যালো 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 শোনা যায়? জি স্যার শোনা যায়। জি স্যার শুনতে পাচ্ছি। তুমি চাপা দিয়ে যাও। তাহলে আমরা শুরু করি না? সবাই জয়েন করছে। তাহলে আজকে আমরা পড়বো ফিমেল জেনিটাল সিস্টেম বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে না? এটা very much similar to the male reproductive system, and there are so many sentences are very common in both the systems, and I think it's much easier than the male reproductive system. Again, if you see the page 2, reproduction and reproductive system, as we discussed before, so we can move to slide 3. Female genital organs. It is of two types. দুই ধরনের মেইন অর্গানস, আগের মতোই মেইন অর্গান আর হলো অ্যাক্সেসরি অর্গানস। আমার ধারণা যে যারা স্লাইডটা দেখছো তারা হয়তো অলরেডি বুঝে ফেলছো, কারণ বোঝানোর তেমন কিছু নাই, ভেরি মাচ ইজি। বোঝানোর যেটা আছে that is in the practical class. You have to know the organs, that means you have to identify the organs and parts of the organs, especially that will be used in your class test and final. You have to identify several parts of the organs as well as the relevant species. Practically তোমার ক্লাস টেস্ট অথবা ফাইনালে তোমার যেটা করতে হবে যে অর্গানগুলো দেওয়া থাকবে, সেখানে ওই পার্টটার কি নাম, সাপোজ হর্ন অফ দ্য ইউটেরাস দেওয়া থাকলো, তোমাকে লিখতে হবে হর্ন অফ দ্য ইউটেরাস। অর্গানটা কি? অর্গানটা হলো ইউটেরাস। অ্যানিমাল, কোন অ্যানিমালের এটা? যদি ক্যাটেলের হয় বা কাউয়ের হয় তাহলে স্পেসিসের এখানে বা অ্যানিমালের ক্ষেত্রে তোমার লিখতে হবে কাউ। এভাবে আইডেন্টিফাই করতে হবে, যার জন্য practical section is very much important. Then the theory you can read and you can understand, but for practical you have to see first. So আমরা ক্লাস শুরু হইলে আমরা প্র্যাকটিক্যাল গুরুত্ব দিব সবচেয়ে বেশি। থিওরি আমরা শর্টকাট যাই শেষ করব, প্র্যাকটিক্যাল তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ প্র্যাকটিক্যাল না দেখলে পারবে না। ভিডিও দেখে ছবি দেখে সবকিছু হয় না, ঠিক না? তো যাই হোক, ফিমেল জেনিটাল অর্গানস, ইট ইজ অফ টু টাইপস, মেইন আর প্রিন্সিপাল অর্গানস আর হলো অ্যাক্সেসরি অর্গানস। এখানে ঠিক আগের মতোই তোমার সিরিয়ালি যাইতে হবে, সিরিয়াল না থাকলে সিস্টেম ব্রেকডাউন হবে আর কি, না? নাম্বার 1 ওভারি, অ্যান্ড দেন ওভিডাক্ট অথবা ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউব, ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউব, ফ্যালোপিয়ান টিউবও বলে, ইউটেরাইন টিউবও বলে। আর সাধারণত এভিয়ান স্পেসিসে, বার্ডের ক্ষেত্রে সাধারণত বলে ওভিডাক্ট। নাম্বার 3 ইউটেরাস, যেটা জরায়ু। নাম্বার 4 ইউটার, and number 5 ফিমেল। 7টা অর্গান: ওভারি, ওভিডাক্ট, ইউটেরাস, ভ্যাজাইনা, ফিমেল ইউরেথ্রা, ভালভা and ক্লাইটোরিস। ওকে, শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? মাঝে মাঝে একটু সাউন্ড দিও, তাহলে আমার জন্য সুবিধা হয়, না হলে মনে হয় যে কেউ শুনতেছে না, এরকম মনে হয় আর কি, না? মানে সাউন্ডের তো ডিস্টার্ব হতে পারে, বুঝছো না? আর অ্যাক্সেসরি অর্গান যেগুলো আছে, অ্যাক্সেসরির মধ্যে এখানে আর এতগুলো অর্গান নাই, শুধু একটাই অর্গান, মেমারি গ্ল্যান্ড, and that is also very familiar. So mammary gland, accessory glands. Number 5 is the আমরা যাই, slide 5.
এই জাস্ট অর্গানগুলার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। আমি আবারও তোমাদের বলবো, আমি যে নোটটা দিছি এটা যদি তোমরা পড়ো, এটা এভারেজ মোর দেন 80% মার্ক তোমরা পাবে। শুধুমাত্র কিছু চিত্র তোমাদেরকে বইয়ের থেকে বা প্রাইমারি ভেটেরিনারি থেকে নিতে হবে আর কি। বেসিক্যালি দ্যাটস এনাফ ফর মোর দেন 80%। এরপরে কিছু জিনিস যদি অ্যাড করতে চাও সেটা তোমরা অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সেই অ্যাড করার আগে বেশি ইম্পর্টেন্ট হলো আমি যেটুক দিলাম সেটুক তুমি পারলা কিনা, বুঝলা কিনা বা লিখতে পারো কিনা। কোনো সময় ক্যাপিটাল বাদ দিয়া প্রফিটে যাবে না, আগে ক্যাপিটাল তারপরে প্রফিট। মেইন জিনিসটা আগে বুঝে নিতে হবে, তারপর সেটাকে তুমি এক্সটেনশন করো, বড় করো, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন জিনিস পারো না, এক্সটেনশনের জন্য দৌড় পারতেছো, এটা কোনো মূল্য নাই। ওকে, নাম্বার 1 ওভারি। তোমরা অলরেডি জানো, আমরা আগে আলোচনা করছি ফিমেল গ্যামেট, তাই না? ফিমেল গোনাড, তাই না? দ্য ফিমেল গোনাড আর দ্য ওভারিজ। দিজ আর টু ওভাল বডিজ অন ইচ সাইড দ্যাট প্রডিউস ওভাম। হ্যাঁ, লোকেশন, ovaries are situated a little above the midline of the pelvic inlet. এই কথাটা আসলে ডেফিনেশনটা একটু, এই লোকেশনটা একটু কনফিউজিং, লোকেশনটা কনফিউজিং। তোমরা এইটুকু খেয়াল রাখো যে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে যখন পেলভিক ক্যাভিটিতে ঢুকতেছি, অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে আমরা পেলভিক ক্যাভিটিতে যে ঢুকতেছি, পেলভিক ক্যাভিটির যে বাউন্ডারি আছে, মুখ, এন্ট্রান্স যেটাকে আমরা বলি গেট, সেটা রাউন্ডেড, মোরাললেস রাউন্ডেড। তো এইটাই কিন্তু বলছে আর কি, ওভারিজ আর সিচুয়েটেড এ লিটল অ্যাবাভ দ্য মিড লাইন অফ দ্য পেলভিক ইনলেট। এটার যদি মাঝামাঝি আমরা একটা দাগ টানি, সেই দাগ টানার একটু উপরের দিকে অবস্থান করে, দুই পাশে দুইটা। ওভারিজ আর সিচুয়েটেড এ লিটল অ্যাবাভ দ্য মিড লাইন অফ দ্য পেলভিক ইনলেট। এই একটা লাইন জানলে আপাতত হবে আর কি, না? সাইজ, শেপ, এগুলা ওয়েট, এগুলা তার বোঝানো কিছু না, এগুলা জাস্ট তোমাদের পড়লেই হবে। ডেসক্রিপশন নাম্বার 6, ইচ ওভারি হ্যাজ টু সারফেসেস। এগুলাও কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট একটু পড়লে বোঝা যায় আর কি, না? ইচ ওভারি হ্যাজ টু সারফেসেস, টু বর্ডার্স এন্ড টু এন্ডস। দুইটা সারফেস থাকে, গোল জিনিস, দুইটা সারফেস থাকবে, একটা ল্যাটারাল একটা মিডিয়াল থাকবেই। টু বর্ডার্স, দুইটা বর্ডার থাকবে এবং দুইটা এন্ড থাকবে। The surfaces, lateral and medial, are convex, ফুলা, দুই দিকে ফুলা, উত্তল, and irregular in appearance. The attached border, যেটা অ্যাটাচ থাকে, এমনি তো আর ঝুলবে না বা পড়ে যাবে না, গোলাকার যে গড়ায় গড়ায় যায় এরকম না, এটা অ্যাটাচ থাকে। The attached border is connected with the mesothelium and the free border is convex. মানে একটা অংশ আটকানো থাকে আর যে অংশটা আটকানো থাকে না, ফ্রি, সেটা হলো কনভেক্স। দ্য অ্যান্টেরিয়র এন্ড ইজ নোন অ্যাজ টিউবাল এন্ড। অবশ্যই তাই হবে, যেটা সামনের দিকে থাকবে সেটা কিন্তু টিউবের দিকে থাকবে। কি টিউব? ইউটেরাইন টিউব, যেটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব অথবা ওভিডাক্ট। তাই ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাইন টিউব আমরা মেইনলি ইউজ করব। দ্য অ্যান্টেরিয়র এন্ড ইজ নোন অ্যাজ টিউবাল এন্ড, কারণ এটা টিউবের দিকে থাকে, এই জন্য এটাকে বলে টিউবাল এন্ড। হুইচ ইজ ওয়াইডার অ্যান্ড এ পার্ট অফ ফিমব্রিয়া অফ দ্য ইনফান্ডিবুলাম ইজ অ্যাটাচড উইথ ইট। এটার সাথে ওই ফিমব্রিয়ার একটা ইনফান্ডিবুলামের, ফিমব্রিয়া অফ ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম হলো প্রথম অংশটা, ইউটেরাইন টিউবের প্রথম অংশটা, যেটা ফানেলের মতো। তোমরা যদি লাউয়ের ফুল দেখে থাকো, লাউয়ের ফুল দেখছো? লাউ ফুল বড়া অবশ্যই দেখছো, লাউ ফুলের বড়াও খাইছো আমি বিশ্বাস করি। এই লাউ ফুলের মুখের মতো এরকম ফানেলের মতো থাকে আর কি, না? ফিমব্রিয়া থাকে, ফিমব্রিয়া মানে পেঁচানো, আঁকা বাঁকা, মানে তুলার মতো বা এরকম, যাতে এটা অনেকটা ওভারি নিচের দিকে থাকে একটু, যাতে করে ওভারি থেকে ওভামটা যখন পড়বে এই ফানেলের ভিতরে যাতে পড়ে, বাইরে যাতে না যেতে পারে, এই জন্য এই মুখটা প্রশস্ত থাকে এবং জিগজ্যাগ থাকে বা ফিমব্রিয়েটেড থাকে। দ্য পোস্টেরিয়র এন্ড ইজ রাউন্ডেড, পিছনের এন্ডটা রাউন্ডেড এন্ড, এগুলা কিন্তু মুখস্থ করে অনেকটা লেখার জন্য আর কি, না? The attached or mesobarial border is considered at the hilus of the ovary. Hilus মানে হলো রাস্তা, যেটাকে আমরা বলি হাইওয়ে, ওরকম হাইলাস মানে হলো রাস্তা, যেখান দিয়া আর্টারি, ভেইন, নার্ভস ঢুকে অথবা বের হয়। তাহলে মেসোভারিয়াল বর্ডার, মেসোভারিয়াম
অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যে লাগানো থাকে বা পেলভিক ওয়ালের সাথে যে লাগানো থাকে সেই অংশটাই বলে মেসোবারিয়াল বর্ডার। ওভারি স্ট্রাকচার খুবই সিম্পল। ওভারি স্ট্রাকচার একটা গোলাকার টেনিস বলের মতো চিন্তা করো, এটা স্ট্রাকচার কেমন হবে? মনে করো একটা গোলাকার টেনিস বল। ইচ ওভারি হ্যাজ টু মেজর পার্টস, দে আর কর্টেক্স অ্যান্ড মেডাল্লা। কর্টেক্স মানে কি? বাইরের অংশ। মেডাল্লা মানে মধ্যের অংশ। মনে রাখবার কিভাবে? মেডাল্লা এম দিয়ে শুরু, তাই না? ম দিয়ে শুরু। মেডাল্লা মানে মধ্যের অংশ, ভিতরের অংশ। তাহলে দে আর কর্টেক্স অ্যান্ড মেডাল্লা, দুটো অংশ থাকে। আমরা যদি একটা কোনো ফলকেও যদি কাটি, দেখবে যে মাঝখানের দিকে একটা অংশ, বাইরের দিকে একটা অংশ, তাই না? কর্টেক্স ইজ কম্পোজড অফ জার্মিনাল ইপিথেলিয়াম। কর্টেক্স বাইরের অংশ, পেরিফেরি অংশ, যেগুলা বর্ডারের দিক দিয়ে থাকে। জার্মিনাল ইপিথেলিয়াম মানে ওভারির যে বাউন্ডারি, ওভারির চারিদিকে যে লাইনিং থাকে সেটাকে বলে জার্মিনাল ইপিথেলিয়াম। তারপর থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া, আর একটা লেয়ার, অ্যান্ড ফলিকুলার লেয়ার। তিনটা লেয়ার থাকে। বাইরে থেকে ভিতর দিকে যাও, একটা ওভারিকে কাটো, বাইরের থেকে ভিতরের দিকে যাও। প্রথমে ওভারির যে কভারিং, সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম, টিউনিকা অ্যালবুজিনিয়া আর একটা ভ্যাসকুলার বা লেয়ার, অ্যান্ড দেন ফলিকুলার লেয়ার। ফলিকুলার লেয়ারটা ইম্পর্টেন্ট, হ্যাভিং ভ্যারিয়াস টাইপস অফ ওভারিয়ান ফলিকুলস। ফলিকুলার লেয়ারে অনেক ধরনের ফলিকুল থাকে। তিনটা লেয়ারের মধ্যে ফলিকুলার লেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এখানে ভ্যারিয়াস টাইপস অফ ফলিকুলস থাকে। দেখো, আমরা যদি মেল জেন্টাল চিন্তা করে থাকি, সেমিনিফেরাস বলে আমরা যেরকম পড়ছি, যে বিভিন্ন ধরনের স্পারমাটোজেনিক লেয়ার থাকে, বিভিন্ন ধরনের স্পারমাটোজেনিক লেয়ার থাকে। এখানেও ঠিক একই রকমের, এখানে ওরকম বিভিন্ন ধরনের ফলিকুলার লেয়ার থাকে। যেমন বলছে দেখো, প্রাইমোর্ডিয়াল ফলিকুল অথবা প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল অর গ্রোয়িং ফলিকুল, ম্যাচিউর ফলিকুল অর গ্রাফিয়ান ফলিকুল, অ্যান্ড অ্যাট্রেটিক ফলিকুল। তার মানে প্রাইমারি কেবল শুরু হয়েছে, ছোট ছোট কিছু ফলিকুল থাকবে। এই ফলিকুল থেকে কিন্তু ওভাম বেরোয় আসবে, এই ফলিকুল থেকে ওভাম বেরোয় আসবে। প্রাইমারি ফলিকুল সেটা একটু বড় হলো, তাকে বলে গ্রোয়িং ফলিকুল। আর একটু বড় হয়ে ম্যাচিউর হয়ে গেল, তখন সেটাকে বলে ম্যাচিউর ফলিকুল অথবা গ্রাফিয়ান ফলিকুল বলে। আর শেষ হয়ে নষ্ট হয়ে গেল, মনে করো যে ওই আঙ্গুর আর হলো কিসমিসের মতো আর কি, না? নষ্ট হয়ে শেষ হয়ে গেল, সেগুলাকে বলে ধ্বংসাত্মক বা কি বলে ধ্বংসাবশেষ, অ্যাট্রেটিক ফলিকুল আর কি। বিভিন্ন ধরনের লেয়ার থাকে। তার মানে তিনটা লেয়ার থাকে, একটা হলো জার্মিনাল ইপিথেলিয়াম, আর একটা টিউনিকা অ্যালবুজিনিয়া, আর হলো ফলিকুলার লেয়ার। আবার দেখো স্ট্রাকচারে এট দ্য মেডাল্লা, আমরা তো কর্টেক্স পড়লাম, তাহলে মেডাল্লাতে কি থাকে? মেডাল্লা ইজ ভেরি মাচ ইজি। এ লেয়ার অফ কানেকটিভ টিস্যু থাকবে, ব্লাড অ্যান্ড নার্ভ ভেসেলস থাকবে। ব্লাড ভেসেল, নার্ভ ভেসেল, কানেকটিভ টিস্যু এগুলো থাকবে। দ্য রেমন্যান্টস অফ রাপচার্ড ফলিকুল ইজ কল্ড অ্যাজ কর্পাস লিটিয়াম। একটা ফলিকুল ওভুলেশন হওয়ার পরে যখন ফাইটা যায়, ফাইটা ওভামটা বের হয়ে আসে, সেই রাপচার্ড ফলিকুলটাকে বলে কর্পাস লুটিয়াম। অ্যাটাচমেন্ট, ওভারি কিভাবে অ্যাটাচমেন্ট থাকে? মেসোবারিয়াম দিয়া, লিগামেন্ট অফ দ্য ওভারি দিয়া, অ্যান্ড ব্রড লিগামেন্ট দিয়া। শুধু নামগুলো জানলেই হবে, প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পারবে। তাহলে কর্পাস লুটিয়ামটা কি? একটা ম্যাচিউর ফলিকুল, যখন ওভুলেশন হয়ে যাচ্ছে, ওভাম বের হয়ে আসতেছে ফলিকুল থেকে, এবং সেই রাপচার যে ফলিকুলটা সেটাকে বলে কর্পাস লুটিয়াম। ওভিডাক্ট, যেটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব or uterine tube. These are two narrow flexuous মানে straight না, আঁকা বাঁকা, zigzag. These are two narrow flexuous tubes which are continuous with the pointed ends of the corresponding uterine horn. তার মানে এটা একটা টিউব, এর কাজই হলো ওভারি থেকে যখন ওভামটা বের হলো সেটাকে পিক আপ করে হর্ন অফ দ্য ইউটেরাস এনে পৌঁছায় দেওয়া। এটা একটা টিউব, চ্যানেল, একটা পাইপের মতো। তবে পাইপটা সোজা না, ন্যারো এবং ফ্লেক্সুয়াস। কিছুটা ন্যারো এবং ফ্লেক্সুয়াস মানে জিগজাগ, আঁকা বাঁকা। এর কাজ হলো ওভামটা যখন ওভারির থেকে বের হয়ে আসলো, সেটাকে পিক আপ করে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে হরমোনাল অ্যাকশন এবং বিভিন্ন
মাস্কুলার অ্যাকশনের মাধ্যমে সেটাকে হর্ন অফ দ্য ইউটেরাসে পৌঁছায় দেওয়া। সাইজ দেখে নিও, ওয়েট এগুলো দরকার নেই। পার্টস দেখো, এটা কয়টা পার্ট থাকে? ইট হ্যাজ সেভারাল পার্টস, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইথমাস, টুয়ার্ডস দ্য ইউটেরাস, ইউটেরাসের দিকে। তার মানে আমরা আগে বলছিলাম যে লাউ এর ফুলের মতো, তাই না? লাউ এর ফুলের মতো মুখটা থাকবে, সেই মুখটা যেটা লাউ এর ফুলের মতো থাকে সেটাকে বলে ইনফান্ডিবুলাম, এরপরে থাকে অ্যাম্পুলা, এরপরে থাকে ইথমাস। ইথমাসটা কোথায় থাকবে? ইথমাসটা থাকবে হলো হর্ন অফ দ্য ইউটেরাসের সাথে। ইনফান্ডিবুলামটা কোথায় থাকবে? ইনফান্ডিবুলামটা থাকবে হলো ওভারির কাছে। ইনফান্ডিবুলামের কাজ হলো পিক আপ করা, এরপরে অ্যাম্পুলা দিয়া পার হয়ে যাবে, ইথমাস দিয়া হর্ন অফ দ্য ইউটেরাসে যাবে। তার মানে হর্ন অফ দ্য ইউটেরাসের কাছে থাকবে ইথমাস। ইনফান্ডিবুলাম প্রথমে, তারপরে অ্যাম্পুলা, তারপরে ইথমাস। লেখাই আছে টুয়ার্ডস দ্য ইউটেরাস, ইউটেরাসের দিকে। ওভারির পরপরই যেটা, সেটা হলো ইনফান্ডিবুলাম, তারপরের অংশের নাম হলো অ্যাম্পুলা, তারপরের অংশের নাম হলো ইথমাস। ওপেনিং, এটা দুটাই এন্ড থাকবে। টিউবের তো দুটাই এন্ডই থাকবে না। ইট হ্যাজ টু ওপেনিংস, দে আর অ্যাবডোমিনাল ওপেনিং অ্যান্ড ইউটেরাইন ওপেনিং। অ্যাবডোমিনাল ওপেনিং মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকবে, সেই ওপেনিংটা কার কাছে থাকবে? ওভারির কাছে থাকবে, কারণ ওভামটাকে নিতে হবে তো না। তো এখান থেকে একটা ছিদ্র থাকবে স্বাভাবিক। আর একটা হলো ইউটেরাইন ওপেনিং, এই যে হর্ন অফ দ্য ইউটেরাসের কাছে পৌঁছায় দিল, হর্ন অফ দ্য ইউটেরাসের কাছে নিয়ে রেখে দিলে তো হবে না, এটা তো হর্নের ভিতরে মানে ইউটেরাসের ভিতরে ঢুকাই দিতে হবে না। আর সেটা ঢোকার জন্য একটা ওপেনিংও থাকতে হবে, সেটার নাম হলো ইউটেরাইন ওপেনিং। নেয়ার দ্য ইউটেরাস লেখা আছে না, অ্যাবডোমিনাল ওপেনিং এবং ইউটেরাইন ওপেনিং। স্ট্রাকচার, দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ কম্পোজড অফ সিরাস, মাস্কুলার লেয়ার, সিরাস, মাস্কুলার অ্যান্ড মিউকাস কোর্স। ওই নর্মাল টিউবের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার। ইউটেরাস, দ্যাট ইজ লিটল বিট ইম্পর্টেন্ট। Uterus is comparatively important than the other organs in case of female reproductive system. তোমরা দেখো স্লাইড নাম্বার 11। ইউটেরাস, যেটাকে আমরা বলি জরায়ু, ইউটেরাস ইজ এ thick walled hollow muscular organ where the zygote develops. খুব সংক্ষিপ্ত আকারে ডেফিনেশন দেওয়া আছে। ইউটেরাস ইজ এ thick walled hollow muscular organ. ইউটেরাস ইজ এ thick walled, খেয়াল করো, thick wall হইতেই হবে না, নাহলে প্রোটেকশন থাকবে না তো। thick walled hollow muscular, hollow মানে মাঝখানে ফাঁকা থাকতে হবে। মাঝখানে ফাঁকা কেন থাকবে? যেখানে জাইগোটটা আস্তে আস্তে বড় হবে, অফস্প্রিং হবে, এরপর বেরিয়ে আসবে, তাই তো? তাহলে ইউটেরাস ইজ এ thick walled hollow muscular organ where the zygote develops, যেখানে জাইগোটটা ডেভেলপ করে। জাইগোট কি? মেল এবং ফিমেল স্পার্মাটোজোয়া এবং ওভারি যখন অ্যাটাচড হবে, যখন সিঙ্গেল সেল তৈরি হবে দুটোর মিলনের মাধ্যমে, তখন সেটা তৈরি হবে জাইগোট। একটু লোকেশনটা দেখো, লোকেশন। দ্য ইউটেরাস ইজ abdominal cavity and partly in the pelvic cavity between the urinary bladder below and the colon and rectum above. যখন আসলে প্রেগন্যান্ট থাকে তখন মেইনলি কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে, কারণ পেলভিক ক্যাভিটিতে বাচ্চা ডেভেলপ করলে সেখানে বাচ্চা বড় হতে পারবে না। স্বাভাবিকভাবেই ইউটেরাস আস্তে আস্তে বড় হতে থাকবে, বাচ্চা বড় হতে থাকবে, ইউটেরাস বড় হতে থাকবে। বাধ্য হয় তখন কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসতে হবে, কারণ অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ মাচ লার্জার বা মাচ বিগার দ্যান দ্য pelvic cavity. Pelvic cavity is somewhat arrested by several bone structures, you know. যেখানে বিভিন্ন বোন স্ট্রাকচারের মাধ্যমে এই স্ট্রাকচারটা কিন্তু তুমি ইচ্ছা করলেও এনলার্জ করতে পারবে না। কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ পসিবল টু এনলার্জ, না, এটাকে বড় করা যায়। যার জন্য যখন বাচ্চা হচ্ছে, যখন এটা কনসিভ করতেছে, আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, তখন এই ইউটেরাসটাকেও বড় হতে হয়। যার জন্য সেটাকে অবশ্যই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বড় হতে হবে। এবং দেখো এখানে তোমরা যদি পেলভিক ক্যাভিটি খেয়াল করো, যে বলছে যে ইউরিনারি ব্লাডার বিলো, উপরে কি থাকে? পেলভিক ক্যাভিটি তোমাকে জিজ্ঞাসা করবে যে পেলভিক ক্যাভিটিতে এখানে ইউরিনারি ব্লাডার বিলো, দেখো ইউরিনারি ব্লাডার বিলো অ্যান্ড দ্য কোলন অ্যান্ড রেকটাম অ্যাবাভ।
অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। উপরে থাকবে হলো ইউরিনারি ব্লাডার, নিচে থাকবে হলো রেকটাম। তোমরা এটা যদি চিত্র দেখো তো আর একটু সহজভাবে বুঝতে পারবে। ইট ইজ কন্টিনিউয়াস ক্রেনিয়ালি উইথ দ্য ওভিডাক্টস অ্যান্ড কর্ডালি উইথ দ্য ভ্যাজাইনা। ঠিকই তো আছে, আমরা একটু আগেই তো ওভিডাক্ট পড়লাম, তাই না? আগে ওভারির অংশ, তারপরে ওভিডাক্টের অংশ, তারপরে ইউটেরাস। যে সিরিয়ালটা আমরা অলরেডি প্রিন্সিপাল অর্গানের ক্ষেত্রে 7টা অর্গানের ক্ষেত্রে পড়ছি। আমি আগেই বলছি যে সেগুলো কিন্তু সিরিয়ালি তোমাদের বলতে হবে। তাহলে প্রথম হলো ওভারি, তারপর হলো ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউব অথবা ওভিডাক্ট, দেন ইউটেরাস। সেই কথাটাই বলছি, ইট ইজ কন্টিনিউয়াস ক্রেনিয়ালি উইথ দ্য ওভিডাক্টস, ওভিডাক্টের সাথে কানেক্টেড থাকে, অ্যান্ড কর্ডালি উইথ দ্য ভ্যাজাইনা। তার মানে ইউটেরাসের পরের অর্গানটার নামই কিন্তু ভ্যাজাইনা। Attachment, the organ is attached to the sublumbar region and to the lateral walls of the pelvic and abdominal cavities by broad ligament. Mainly broad ligament এর মাধ্যমে কানেক্টেড থাকে বা অ্যাটাচ থাকে সাবলাম্বার রিজনে এবং lateral wall of the pelvic and abdominal cavities by broad ligament. Parts, ইউটেরাসের যে চিত্র দেখো তোমরা, এখানে কয়টা পার্ট আছে? ভেরি সিম্পল, এখানে 3টা পার্ট থাকে। The uterus has main 3 parts. 3টা পার্ট থাকে, হর্ন, বডি অ্যান্ড নেক অর সার্ভিক্স। হর্ন, বডি অ্যান্ড নেক অর সার্ভিক্স। হর্ন, বডি, সিরিয়ালি কিন্তু না, আবার সিরিয়ালি, হর্ন, বডি অ্যান্ড দেন নেক অর সার্ভিক্স। হর্নের কথা কিন্তু অলরেডি আইসা পড়ছে, আমরা কিন্তু অলরেডি বলা আছে যে ফ্যালোপিয়ান টিউবের লাস্ট অংশটা কিন্তু হর্নের কাছে এসে অ্যাটাচড হয়, হর্নের সাথে কন্টিনিউয়াস হয়। দুদিকে 2টা হর্নের মতো থাকে, বাঁকা শিংয়ের মতো। ওই যে মুরা বাফলোর যে শিংগুলা বাঁকা থাকে, ঠিক ওরকম হর্নের মতো বাঁকা, এই জন্য এটাকে বলে হর্ন। অ্যান্ড দেন পরের অংশটা হলো বডি, এবং লাস্টের যে অংশটা সেটাকে বলে নেক অর সার্ভিক্স। হর্ন, বডি, নেক অর সার্ভিক্স। একটু দেখো এগুলো ডেসক্রিপশন আমরা একটু আলোচনা করি। হর্ন, there are 2 horns, 2টা হর্নস থাকে, রাইট অ্যান্ড লেফট। Each horn is spiral muscular tube tapered cranially to join the oviduct, সামনে যাবে, ওভিডাক্টের সাথে যোগ হবে, and becoming broad, আস্তে আস্তে বড় হবে, broad caudally, পিছনের দিকে বড় হবে, and unite together to form the body of the uterus. বলছে যে বাঁকা এরকম হর্ন থাকে, ডানে একটা বামে একটা, এগুলা কি সামনের দিকে ক্রেনিয়ালি ট্যাপার্ড হবে, চিকন হয়ে যাবে, চিকন হয়ে যায় ইউটেরাইন টিউব, ফ্যালোপিয়ান টিউবের সাথে যুক্ত হবে, আর পিছনের দিকে ব্রড হবে, ব্রড কর্ডালি, এন্ড ইউনাইট টুগেদার, 2টা একসাথে হবে, হর্ন 2টা একসাথে হবে, বডি তৈরি করবে। দেন বডি, দিস ইজ এ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট টিউব, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট, উপর থেকে নিচে চ্যাপ্টা, ডরসোভেন্ট্রালি, and is laterally attached with the broad ligament. Laterally broad ligament মাধ্যমে কানেক্টেড থাকে। The wall is thicker than the horns. মানে হর্নের পরের অংশটা, মাঝখানের যে অংশটা, সেটাই হলো বডি। নেক্সট আসো নেক অর সার্ভিক্স, স্লাইড 13। সার্ভিক্স ইজ দ্য কর্ডাল পার্ট অফ দ্য ইউটেরাস। সার্ভিক্সটা কোন পার্ট? কর্ডাল পার্ট, লাস্টের পার্ট। 3টা যে আমরা বললাম যে হর্ন, বডি অ্যান্ড সার্ভিক্স, হর্ন, বডি অ্যান্ড দেন নেক অর সার্ভিক্স। এই লাস্ট পার্ট যেটা ইউটেরাসের, সেই পার্টটার নাম হলো সার্ভিক্স, এবং এই পার্টটা কিন্তু ভ্যাজাইনার আগের পার্ট, ভ্যাজাইনার সামনে থাকবে। সার্ভিক্স ইজ দ্য কর্ডাল পার্ট অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইজ অ্যাবাউট 8 to 10 সেন্টিমিটার ইন লং। এটা হলো মানে কাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে। দ্য ওয়াল ইজ ভেরি থিক অ্যান্ড প্রেজেন্টস এ সার্ভাইকাল ক্যানেল, দ্যাটস ইম্পর্টেন্ট। সার্ভিক্সের ভিতরে একটা ক্যানেল থাকবে, সেটার নাম হলো সার্ভাইকাল ক্যানেল। দ্য ওয়াল ইজ ভেরি থিক, ওয়ালটা খুবই থিক হইতে হবে, অ্যান্ড প্রেজেন্টস এ সার্ভাইকাল ক্যানেল হ্যাভিং সেভারাল সার্ভাইকাল রিংস। এই ক্যানেলের ভিতরে আবার স্ক্রু তোমরা দেখছো, স্ক্রুর মতো পেছানো রিং থাকবে। দ্য ক্যানেল হ্যাজ 2 openings, os মানে হলো মুখ, 2 os অথবা 2 openings, one towards the uterus and another one is towards the vagina. তাহলে আমরা হর্ন 2টা পাইলাম, 2টা হর্ন ইউনাইট হয়ে বডি তৈরি হইলো। বডির পরের অংশটা বা লাস্ট অংশটাকে আমরা বললাম নেক অর সার্ভিক্স, সেটা হলো সবচেয়ে শক্ত অংশ। ইট ইজ দ্য হার্ডেস্ট পার্ট ইন ফিমেল জেন্টাল অর্গান।
সার্ভিক্স ইজ দ্য হার্ডেস্ট পার্ট, সার্ভিক্স সবচেয়ে শক্ত অংশ। এর মাঝখানে আবার কি কইছে যে এখানে ভিতরে একটা ক্যানেল থাকে, নাম হলো সার্ভাইকাল ক্যানেল। তো ক্যানেল থাকলে ক্যানেলের ভিতরে আবার অনেকগুলো রিংও থাকে বলছে, ক্যানেলের ভিতরে অনেকগুলো রিংও থাকে। এখন যেহেতু ক্যানেলে অবশ্যই দুই দিকে দুইটা ওপেনিং থাকবে, একটা ওপেনিং হলো ইউটেরাসের দিকে আর একটা ওপেনিং হলো ভ্যাজাইনার দিকে। দুইটা মুখ থাকবে, একটা ইউটেরাসের দিকে একটা ভ্যাজাইনার দিকে, যেহেতু পরের অংশটাই যেহেতু ভ্যাজাইনা। ইউটেরাসের দিকে যে অংশটা থাকে, ইউটেরাসের দিকে যে মুখটা থাকে তাকে বলে হলো ইন্টারনাল ইউটেরাইন অস। ইন্টারনাল, এটা প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পাবে, ইন্টারনাল ইউটেরাইন অস। আর বাইরের দিকে যেটা থাকে, ভ্যাজাইনার দিকে যেটা থাকে, সেটার নাম হলো এক্সটার্নাল ইউটেরাইন অস। অস মানে মুখ বা ওপেনিং। একটা হলো ইন্টারনাল ইউটেরাইন অস আর একটা হলো এক্সটার্নাল ইউটেরাইন অস। এটা তোমরা প্র্যাকটিক্যাল দেখতে পাবে। আমি আবারও বলি সংক্ষিপ্ত আকারে, হয়তো তোমাদের কাছে জটিল লাগতে পারে, আমি একবারে সংক্ষিপ্ত বলতেছি। ইউটেরাসের তিনটা পার্ট থাকে, দুই পাশে দুইটা হর্নের মতো দুইটা স্ট্রাকচার থাকে, তাকে বলে হর্ন অফ দ্য ইউটেরাস। এই দুটো একসাথে হয়, মাঝখানের যে অংশ সেটাকে বলে বডি অফ দ্য ইউটেরাস। বডি ইজ শর্ট, বডি নট সো লং। এন্ড পরের অংশটা যেটা ভ্যাজাইনার সাথে থাকে, সেই অংশটা হলো নেক অর সার্ভিক্স। সেই সার্ভিক্সের ভিতরে একটা ক্যানেল থাকে উইথ সেভারাল রিংস। ক্যানেলের নাম হলো সার্ভাইকাল ক্যানেল এবং রিংগুলোর নাম হলো সার্ভাইকাল রিং। যেহেতু ক্যানেল, অবশ্যই এটা দুটো মুখ থাকবে, একটা মুখটা থাকে তাকে বলে ইন্টারনাল ইউটেরাইন অস, আর ভ্যাজাইনার দিকে যেটা থাকে সেটার নাম হলো এক্সটার্নাল ইউটেরাইন অস। এন্ড দেন দ্য স্ট্রাকচার তেমন কিছু নাই, তিন ধরনের লেয়ার আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম, বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে ভিতরের দিকে। মায়োমেট্রিয়াম এন্ড, এখন এখানে একটা শব্দের জন্য একটু পড়া লাগবে, দেখো। দ্য এন্ডোমেট্রিয়াম কন্টেইনস এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ডস। এন্ডোমেট্রিয়ামে কি থাকবে? অনেক ধরনের এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ডস থাকবে। ইন দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য হর্ন অ্যান্ড বডি অফ এ কাউ, খেয়াল করো, ইন দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য হর্ন অ্যান্ড বডি অফ এ কাউ এ লার্জ নাম্বার অফ, অ্যাবাউট 100-100 হতে পারে, সাইজ অনুযায়ী পার্থক্য হতে পারে। A large number of raised, pitted, surfaced, button-like structures. Button, মানে আমরা অনেক সময় পাপোশ কিনে আনি না, ওটা বাটন থাকে, অনেক সময় জুতার ভিতরে বাটন থাকে, পায়ের নিচে লাগে, এরকম বাটন লাইক স্ট্রাকচারস রিমেইন স্ক্যাটার্ড, রিমেইন ইন, একটু স্পেস হবে, রিমেইন ইন স্ক্যাটার্ড ম্যানার নোন অ্যাজ ইউটেরাইন ক্যারাঙ্কলস অর কোটিলিডনস। ইউটেরাইন ক্যারাঙ্কলস অর কোটিলিডন। সহজভাবে চিন্তা করলে হর্ন এবং বডিতে ইন্টারনালি, হর্ন এবং বডিতে ইন্টারনালি মাস্কুলার বাটন লাইক স্ট্রাকচার থাকে, মাস্কুলার বাটন লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলে কোটিলিডনস। জিজ্ঞাসা করবো অনেক সময়, হোয়াট ইজ কোটিলিডন? কোটিলিডন হলো মাস্কুলার বাটন লাইক স্ট্রাকচার found in the internal layer of the horn and body of the uterus. তোমরা যখন প্র্যাকটিক্যালি কাটবা, কাটার পরে ক্যাটেলের ক্ষেত্রে, কাউয়ের ক্ষেত্রে কাটার পরে দেখবা হর্নে এবং বডিতে অনেক ছোট ছোট বাটন লাইক স্ট্রাকচার পাওয়া যাবে, সেগুলোকে বলে কোটিলিডন। ভ্যাজাইনা শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ভ্যাজাইনা, এটা কি পড়ানোর দরকার আছে? তোমরা জানোই তাই না? Vagina is a muscular tube and is the birth canal in female. Muscular tube, অন্য কিছুই না, অনেক কিছু চিন্তা করে লাভ নাই, এটা জাস্ট একটা মাস্কুলার টিউব। অ্যান্ড ইজ দ্য বার্থ ক্যানেল, মানে এখান থেকে বাচ্চা বের হবে, বার্থ ক্যানেল, এখান থেকে বাচ্চা বের হয়। লোকেশন, ইট এক্সটেন্ডস ফ্রম দ্য কর্ডাল পোর্শন অফ দ্য সার্ভিক্স, অবশ্যই যেহেতু অংশ, টু দ্য ভেস্টিবিউল,
ইম্পর্টেন্ট কিন্তু না, এই লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য কর্ডাল পোর্শন অফ দ্য সার্ভিক্স, ভাইবার জন্য ইম্পর্টেন্ট লোকেশনটা। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য কর্ডাল পোর্শন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সের পরে শুরু হয়, কোন পর্যন্ত যাবে? ভেস্টিবুল পর্যন্ত যাবে। এটার উপরে কি থাকে, নিচে কি থাকে? নিচে থাকে ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা, আর উপরে কি থাকবে? রেকটাম। ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ভাইবা। তাহলে নিচে থাকবে ব্লাডার, ব্লাডার থাকলে ইউরেথ্রাও থাকবে। নিচে থাকবে ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা, আর উপরে থাকবে রেকটাম। ঠিক আছে না? পার্টস কয়টা পার্ট থাকে? দে আর টু পার্টস, দুইটা পার্ট থাকে। ভ্যাজাইনার আবার দুইটা পার্ট, দুইটা অংশ। এই মাসকুলার টিউবেরই আবার দুইটা পার্ট থাকে, একটা হলো ভ্যাজাইনা প্রপার আর একটা হলো ভ্যাজাইনাল ভেস্টিবিউল। ভ্যাজাইনা প্রপার অ্যান্ড ভ্যাজাইনাল ভেস্টিবিউল, দুইটা পার্ট। দুইটা পার্ট তুমি কিভাবে পার্থক্য করবে? মাঝখানে তো কোনো বাউন্ডারিও নাই, দাগ দেওয়াও নাই, কোনো খুঁটি গাড়াও নাই, কিছুই নাই, তাই না? তাহলে পার্থক্য কিভাবে করবা? ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনার ভিতরে আইসা ইউরেথ্রা ওপেন করে। দেখো, তোমরা খেয়াল করে দেখো, আমরা কি বললাম? আমরা যদি আবার লোকেশনে চলে যাই, লোকেশনের সেকেন্ড সেন্টেন্স আমরা যদি খেয়াল করি, ইট ইজ রিলেটেড ভেন্ট্রালি উইথ দ্য ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা and dorsally with the rectum. It is related ventrally with the urinary bladder and urethra. তাহলে নিচে কি থাকবে? urinary bladder এবং urethra. ফিমেলের ক্ষেত্রে, কাউয়ের ক্ষেত্রে এই যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রাটা এসে ভ্যাজাইনাতে ওপেন করে, ভ্যাজাইনের এভারেজ মাঝামাঝিতে ওপেন করে, যার জন্য ফিমেলের প্রস্রাব কিন্তু অনেকটা গড়ায়া পড়ে। এদের ইউরেথ্রা ইজ শর্টার, ফিমেলের ইউরেথ্রা শর্টার, যার জন্য তারা লং টাইম প্রস্রাব ধরে রাখতে পারে না। মেলের ইউরেথ্রা লম্বা, যেহেতু পেনিস লম্বা থাকে, সেটা টিপ বা গ্লাস পর্যন্ত আসতে হয় ইউরেথ্রাকে, এই জন্য ইউরেথ্রাকে লম্বা হইতে হয়। এই জন্য মেল ক্যান স্টেবল উইথ ম্যাচুরেশন আর প্রেশার অফ ম্যাচুরেশন, তাই না? তারা লং টাইম প্রস্রাব ধরে রাখতে পারে। আচ্ছা, ওই কথা আমরা যাচ্ছি না। আবার খেয়াল করো যে ভ্যাজাইনার নিচে থাকে হলো ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। এই ইউরেথ্রা এসে ভ্যাজাইনাতে ওপেন করে এভারেজ মাঝামাঝি ভেন্ট্রাল ওয়ালে। ভ্যাজাইনার তো ওয়াল দুইটা আছে, একটা হলো ডর্সাল ওয়াল, একটা ভেন্ট্রাল ওয়াল। ডর্সাল ওয়াল তো রেকটামের সাথে যুক্ত থাকে, মানে ডর্সাল ওয়ালের উপরে থাকে রেকটাম, আর ভেন্ট্রাল ওয়ালের নিচে থাকে, আবারও খেয়াল করো, ভেন্ট্রাল ওয়ালের নিচে থাকে ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। তাহলে ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা যখন থাকতেছে, সেই ইউরেথ্রাটা এসে কি করতেছে? ভ্যাজাইনার এভারেজ মাঝামাঝি ভেন্ট্রাল ওয়ালে ওপেন করতেছে। এই ওপেনিং ইজ দ্য পয়েন্ট, মাইলস্টোন, তাই না? এই যে যেখানে ওপেন করলো, সেখান থেকে ইউটেরাসের দিকে যে অংশটা, সেটাকে বলে ভ্যাজাইনা প্রপার, আর সেই ওপেনিং থেকে বাইরের দিকে যে অংশটা ভেস্টিবুল পর্যন্ত, সেটাকে বলে ভ্যাজাইনাল ভেস্টিবুল। টুয়ার্ডস দ্য ভালভা, তাই না? ভালভার দিকে যে অংশটা, সেটাকে বলবে। তার মানে আরো সহজভাবে যদি আমরা বলি, ভ্যাজাইনার যে জায়গায় ইউরেথ্রা ওপেন করতেছে, সেইখান থেকে ইউটেরাসের দিকে বা সামনের দিকের অংশটা হলো ভ্যাজাইনা প্রপার, আর পিছনের দিকে অথবা ভালভার দিকে অংশটা হলো ভ্যাজাইনাল ভেস্টিবুল। ওকে? ফিমেল ইউরেথ্রা, এটা তো বুঝছোই, এটা বলার কিছু না। ইট ইজ এ ন্যারো মাসকুলার টিউব দ্যাট এক্সটেন্ডস ফ্রম দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস অফ দ্য ভ্যাজাইনা। দেখো, এখানে কিন্তু ওই কথাটাই বলছে আবার। ইট ইজ এ ন্যারো মাসকুলার টিউব দ্যাট এক্সটেন্ডস ফ্রম দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার। ইউরেথ্রা সবসময় নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার থেকেই শুরু হয়। ইউরেথ্রা সবসময় নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার থেকেই শুরু হয়। টু দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস অফ দ্য ভ্যাজাইনা। এই যে ভ্যাজাইনার ভিতরে এসে যে ওপেন করতেছে, এটার নাম হলো এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। টু কনভে ইউরিন ইন ফিমেল, ফিমেলের ক্ষেত্রে ইউরিন বের করার জন্য, কনভে করার জন্য এই ছিদ্রটা। এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, যেটা আমি বললাম যে ইউরেথ্রার ওপেনিং, যেখান থেকে প্রস্রাব বের হয়ে আসতেছে ভ্যাজাইনাতে, এটার থেকে সামনের দিকে অংশটা হবে ভ্যাজাইনা প্রপার, আর পিছনের দিকে অংশটা হলো ভ্যাজাইনাল ভেস্টিবুল। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট
for your viva. ওকে, আমরা নেক্সটে চলে যাই। বালবা, এগুলা তেমন কিছুই না, তোমরা জানো অলরেডি। বালবা ইজ দ্য কডাল মোস্ট পার্ট, সবচেয়ে বাইরের যে অংশটা বালবা, ফিমেল জেন্টাল সিস্টেম এবং টু পার্টস, ল্যাবিয়া মেজর এবং ল্যাবিয়া মিনর। বাইরের দুইটা যে কপাটের মতো থাকে, দরজার মতো থাকে না, বাইরে কডাল মোস্ট বলছে, কডাল মোস্ট একবারে বাইরের দিকে, বাইরের দিকে যে দরজার মতো বা কপাটের মতো থাকে সেটাকে বলে বালবা। একটার নাম ল্যাবিয়া মেজর, একটার নাম ল্যাবিয়া মাইনর। যারা ম্যারিড পার্সন হয়তো তারা আরো ভালো বুঝতে পারবে আর কি না। নেক্সট আছে ক্লাইটোরিস। ক্লাইটোরিস, clitoris is considered as the female penis. Clitoris কোনটা? মেলের ক্ষেত্রে মেল পেনিস, ফিমেলের ক্ষেত্রে ফিমেল পেনিস। Clitoris is considered as the female penis but without urethra। মনে রাখতে হবে, ফিমেল পেনিস হতে পারে কিন্তু এটার নাম হলো উইদাউট ইউরেথ্রা। এখানে কোনো ইউরেথ্রা থাকবে না, এখানে কোনো ইউরেথ্রা থাকবে না। Clitoris is considered as the female penis but without urethra, but without urethra। মনে রাখবে, but without urethra। ভাইবার জন্য ইম্পর্টেন্ট কিন্তু না। কম্পোজিশন এন্ড পার্টস, ইট ইজ কম্পোজড অফ ইরেকটাইল টিস্যু। ইরেকটাইল টিস্যু, ইরেকটাইল টিস্যু মানে এটা ইরেক্ট করবে, উত্তেজিত করতে সহযোগিতা করবে, বড় হইতে সহযোগিতা করবে না। উত্তেজনা হলে এটা সাইজ বড় হবে। The small body or glans clitoris is lodged in the fossa clitoris. Clitoris has minor prepuce also। এটার আবার অল্প একটু প্রিভিউসও থাকে, ঠিক আছে না? ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফিমেল পেনিস বাট উইদাউট ইউরেথ্রা। এইটা বেশি সিরিয়াসলি মনে রাখবো আর কি না। অ্যাক্সেসরি ফিমেল জেন্টাল অর্গান। অ্যাক্সেসরি ফিমেল জেন্টাল অর্গানের মধ্যে আমরা বলছিলাম মেমারি গ্ল্যান্ড। খুব সহজভাবে বলি, তোমরা যদি নাও পড়ো, এই রিডিং গুলো না পড়লেও কোনো সমস্যা নাই। মেমারি গ্ল্যান্ড তোমরা অলরেডি চিনো আর কি, তাই না? মেমারি গ্ল্যান্ড চিনো না? শোনা যায়? জি স্যার। জি স্যার। মেমারি গ্ল্যান্ড চিনো তো না? জি স্যার। আমরা ক্যাটেলের ক্ষেত্রে বা এগুলাকে আমরা আডার বলি আর কি না। মেমারি গ্ল্যান্ড কিন্তু ডাইরেক্টলি ফিমেল জেন্টাল সিস্টেমের সাথে যুক্ত না। ডাইরেক্টলি কিন্তু এরা যুক্ত না। বাচ্চা দেওয়ার পরে এরপরে তারা হরমোনাল অ্যাকশনের মাধ্যমে সেখানে তারা মিল্ক দিচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে এবং সেই হরমোনের জন্য আরো কিছু চেঞ্জ হচ্ছে, এইভাবে ইনডাইরেক্টলি জড়িত। এই জন্য এটাকে বলছে অ্যাক্সেসরি female genital organ, mammary gland. দেখো mammary glands are regarded as the accessory organs of the female reproductive system because they develop with the influence of hormones during the puberty and starts functioning actively in the later stage of pregnancy. In fact, they are modified sweat glands. These are 4 in number in cow, situated in the inguinal region, 2 on either side of the median plane or median line between the thighs. In the male and immature female, they are rudimentary. এই খেয়াল করো, ভাইবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। In the male and immature female, in the male and immature female, they are rudimentary. Number and positions varies. In the male and immature female, যদি বলে যে মেলের মেমারি গ্ল্যান্ড আছে কিনা, তোমরা যদি বলো নাই, তাহলে কিন্তু হবে না, না? মেলের ক্ষেত্রেও মেমারি গ্ল্যান্ড আছে কিন্তু ইনঅ্যাক্টিভ, রুডিমেন্টারি। ওকে, এখন আমরা অল্প একটু ভেরিয়েশন জেনে নিতে পারি যেগুলো ভাইবার জন্য ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো ওয়ার্ডসের ক্ষেত্রে ওভারিজ আর লার্জ অ্যান্ড বিন শেপড। ওভারিজ আর লার্জ অ্যান্ড বিন শেপড। হর্সের ক্ষেত্রে দেখো ওভারিজ আর লার্জ এন্ড বিন শেপড, situated in the sublumbar region, ovulation fossa present. As the tubal end of the horn is blunt,
as the tubal end of the horn is blunt. খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু একবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলাই দিয়ে রাখছি। as the tubal end of the horn, এর যে হর্ন আছে সেটা টিউবাল এন্ড মানে ইউটেরাইন টিউবের দিকে যে অংশটা ইজ ব্লান্ট মানে ভোতা। The junction between the horn and fallopian tube is abrupt. As the tubal end of the horn is blunt, tubal endটা ভোতা হয়ে থাকে। And the structure between and the junction between the horn and fallopian tube, ওদিক থেকে হর্ন আসলো আইসা এই ভোতা অংশের সাথে যদি যুক্ত হয় সেটা হবে অ্যাব্রাপ্ট। তার মানে হর্ন অফ দ্য ইউটেরাসের লাস্ট অংশ যেটা অ্যাব্রাপ্ট ভোতা মানে তার ডায়ামিটার বেশি, সেখান থেকে চিকন একটা ফ্যালোপিয়ান টিউব যদি শুরু হয় তাহলে ডায়ামিটার হঠাৎ করে পড়ে গেল না, হঠাৎ করে কমে গেল, এটাকে বলছে অ্যাব্রাপ্ট। হঠাৎ করে এমন না যে আস্তে 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 ডায়ামিটার কমে আস্তে 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 ইউটেরাইন টিউব হচ্ছে, তা না। হর্ন অফ দ্য ইউটেরাসটা মোটা থাকে সেখান থেকে হঠাৎ করে চিকন একটা টিউব বের হয়ে আসে। The horn of the uterus is short and their ends are blunt. Neck of the uterus short and straight. এখানে সার্ভাইকাল ক্যানালে ওরকম রিং থাকে না। নো কোটিলিডন থাকে না। ভ্যাজাইনা ইজ শর্টার, নো সাবইউরেথ্রাল ডাইভার্টিকুলাম। ওইখানে সাবইউরেথ্রাল ডাইভার্টিকুলাম থাকে কাউয়ের ক্ষেত্রে, কিন্তু এখানে সাবইউরেথ্রাল ডাইভার্টিকুলাম থাকে না। টু মেমারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট। এখানে যে পয়েন্টগুলো দিছি ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। হর্সের যে পয়েন্টগুলো দিছি এগুলো কিন্তু তোমার পার্থক্য হিসেবে সিরিয়াসলি কাজে লাগবে। এই যে একটু পরে আমি একটা প্রশ্ন আলোচনা করব, তাহলে বুঝতে পারবে যে ওভারিজ আর লার্জ ওভারি কেমন, ওইখানে পার্থক্য কিভাবে করবে। যেমন এখানে হর্ন ব্লান্ট হয়ে গেছে, সেখান থেকে জাংশনটা চিকন হিসেবে বের হয়ে আসতেছে। হর্ন অফ দ্য ইউটেরাস ইজ শর্ট অ্যান্ড এন্ডস আর ব্লান্ট, ওই কথাটাই বলছে। নো কোটিলিডন, এখানে কোনো কোটিলিডন পাওয়া যাবে না। কাউয়ের ক্ষেত্রে শুধু কোটিলিডন পাওয়া যায়। ভ্যাজাইনা শর্টার হবে এবং নো সাব ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম। এই ইউরেথ্রা যেখানে এসে ওপেন করতেছে ভ্যাজাইনাতে, তার নিচে একটা এক্সট্রা একটা ডাইভার্টিকুলাম থাকার কথা, যেটা কাউয়ের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু হর্সের ক্ষেত্রে থাকে না। টু মেমারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট, এখানে দুইটা মেমারি গ্ল্যান্ড থাকবে আর ওখানে মেমারি গ্ল্যান্ড হলো 4টা। আমরা যদি আদার স্পেসিস বলি, ডগের ক্ষেত্রে ইচ ওভারি ইজ অলমোস্ট কমপ্লিটলি এনক্লোজড ইন এ পেরিটোনিয়াল পাউচ হুইচ অ্যাজ মেজার ওভারিয়ান বার্সা। ফ্যালোপিয়ান টিউব ইজ লেস ফ্লেক্সুয়াস না ফ্লেক্সুয়াস হবে না, বানানটা ভুল হয়েছে দেখো। লেস ফ্লেক্সুয়াস, FLEXU, এস না হয় এক্স হবে। হর্নস আর ভেরি লং অ্যান্ড দ্য হোল স্ট্রাকচার ইজ অ্যাজ ভি শেপড। মনে রাখবে এই যে 3 নাম্বারটা, হর্নস আর ভেরি লং, হর্নগুলো অনেক লম্বা, and the whole structure is as V-shaped. 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কোটিলিডনস আর অ্যাবসেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কোটিলিডনস আর অ্যাবসেন্ট। ক্লাইটোরিস ইজ ফ্ল্যাট and labia are thick. 5 pairs of mammary glands, last এটা ইম্পর্টেন্ট, লাস্ট পয়েন্ট। 5 pairs of mammary glands, 2 pectoral, 2 abdominal and 1 inguinal. খুব ইম্পর্টেন্ট কিন্তু। আমি কিন্তু সত্যিকার অর্থে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো শর্ট আকারে সুন্দর ভাষায় আমরা দিয়ে দিছি। 5 pairs of mammary glands, 5 জোড়া মেমারি গ্ল্যান্ড থাকে, মানে 10টা। 2টা থাকবে পেক্টোরিয়াল, 2টা থাকবে অ্যাবডোমিনাল আর একটা থাকবে ইঙ্গুইনাল। এটাকে 2 দিয়ে গুণন করো, এটা এক সাইড আমরা বললাম, আর এক সাইডে যদি আরো 5টা ধরো তাহলে 10টা। ফাউল, only one ovary, left one. Only one ovary, left one, and one oviduct is present. Only one ovary, কোনটা থাকবে? left one থাকবে, and one oviduct is present. Ovary is situated in the upper part of the abdominal cavity. Ovary is situated in the upper part of the abdominal cavity. Location কিন্তু different. Ovary is situated in the upper part of the abdominal cavity. Oviduct has 5 regions. Oviduct-এ 5টা রিজন থাকে। আমরা ওখানে বলছি 3টা, আর এখানে থাকতেছে 5টা। আমরা ওখানে বলছিলাম 3টা। কাউয়ের ক্ষেত্রে আমরা ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউব, এটার আমরা অংশ বলছিলাম 3টা, আর এখানে অংশ হলো 5টা। কি কি? ইনফান্টিবুলাম, ম্যাগনাম, ইথমাস, ইউটেরাস অর সেল গ্ল্যান্ড অ্যান্ড দ্য ভ্যাজাইনা।
আবারও দেখো ওভিডাক্টের 5টা রিজিয়ন বা পার্ট থাকে। কি কি? ইনফান্ডিবুলাম, ম্যাগনাম, সিরিয়ালি বলতে হবে, ইনফান্ডিবুলাম, ম্যাগনাম, ইথমাস, ইউটেরাস অর শেল গ্ল্যান্ড। এই শেল গ্ল্যান্ডও কিন্তু জিজ্ঞেস করবে না ইউটেরাসের আরেক নাম কি, ইউটেরাস অর শেল গ্ল্যান্ড। যেহেতু ইয়ার ক্ষেত্রে এভিয়ান স্পেসিসে শেল তৈরি হয়, ডিম তৈরি হয়, তাই না? এই জন্য এটাকে বলে শেল গ্ল্যান্ড অ্যান্ড দ্য ভ্যাজাইনা। এখন আসো লাস্ট স্লাইড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। লাস্ট স্লাইড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। আমি তোমাদের এখানে এভারেজ 7টা প্রশ্ন দিছি। যদি আমি প্রশ্ন করি বা আমার সাজেশন চাওয়া হয়, সেখানে অবশ্যই আমি এগুলাতে ইনক্লুড করার চেষ্টা করব। তার মানে এটা না যে এই 7টা পড়লেই হবে, আর কিছুই পড়তে হবে না। তবে এই প্রশ্নগুলো 2-1টা যদি তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। দেখো, ডিফাইন রিপ্রোডাকশন এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম অলরেডি পড়ানো হয়ে গেছে। ড্র অ্যান্ড লেভেল দ্য ফিমেল জেনিটাল সিস্টেম ইন অক্স। তোমরা যদি 23 নাম্বার স্লাইড দেখো, তাহলে দেখবে যে ড্রয়িং করা আছে, অথবা বই থেকে ড্রয়িংটা করতে পারবে। লিস্ট দ্য ফিমেল জেনিটাল অর্গানস ইন কাউ। খুবই সহজ। কি কি অর্গান আছে? মেইন অর্গান এবং অ্যাক্সেসরি অর্গান। মেনশন দেন অ্যানাটমিক্যাল লোকেশন, কোনটা কোন জায়গায় থাকে, শুধু লোকেশনটা, আর কিছু জানা নাই। ওভারি কোথায় থাকে, ইউটেরাস থাকে, এটার লোকেশন শুধু টেবিল করে নিবে, সিরিয়াল নাম্বার, অর্গান, লোকেশন। ডেসক্রাইব দ্য ওভারি অর ইউটেরাস। ডেসক্রাইব দ্য ওভারি অথবা ইউটেরাস, ওভারি হতে পারে, ইউটেরাস হতে পারে, অফ কাউ এন্ড কম্পেয়ার দ্যাট অফ হর্স। আচ্ছা, স্টেলিয়ন হবে না, হর্স হবে না। মানে কাউয়ের যে ওভারি অথবা ইউটেরাস, প্রশ্নটা দুইটা, কিন্তু দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে। যেমন প্রশ্ন এরকম হবে, ডেসক্রাইব দ্য ওভারি অফ কাউ অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্যাট অফ মেয়ার। স্টেলিয়ন না তো মেয়ার হবে আর কি, না? ডেসক্রাইব দ্য ওভারি অফ কাউ অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্যাট অফ এ মেয়ার। অথবা এরকম প্রশ্ন হতে পারে, ডেসক্রাইব দ্য ইউটেরাস অফ কাউ অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্যাট অফ মেয়ার। দুইটা প্রশ্ন আমি একসাথে করে দিচ্ছি। তাহলে আমরা ওভারি বর্ণনা দিব, দিয়ে হর্সের সাথে যে পার্থক্য বা মেয়ারের সাথে পার্থক্য, আমরা কিন্তু পয়েন্ট দিয়ে দিচ্ছি 4-5টা করে, দিছি না? সেটা শুধু উল্লেখ করে দিবা, আর দুইটার চিত্র দিয়ে দিবা। হর্সের ওভারি চিত্র দিবা, কাউয়ের ওভারি চিত্র দিবা, লেভেলিং করবা। অক্সের ওভারিটা বর্ণনা করবে, আর হর্সের ওভারির কি কি মেজর পার্থক্য আছে সেই পয়েন্টগুলো দিয়ে দিবা। তাহলে 100তে তুমি 100 পাওয়ার কথা হিসাবে আর কি, না? ডেসক্রাইব দ্য ভ্যাজাইনা অফ কাউ, ভেরি মাচ ইজি। কাউয়ের ভ্যাজাইনা তুমি ডেসক্রাইব করলে, আমরা তো পড়াইছি অলরেডি। ডেসক্রাইব দ্য অ্যাক্সেসরি ফিমেল সেক্স গ্ল্যান্ডস অর শর্ট নোট অ্যাক্সেসরি ফিমেল সেক্স গ্ল্যান্ড। এটা ডেসক্রাইব হিসেবে আসতে পারে, শর্ট নোট হিসেবে আসতে পারে, অথবা শুধু সরাসরি শর্ট নোট হিসেবে আসতে পারে, ম্যামারি গ্ল্যান্ড। যেমন শর্ট নোট দেখো অনেকগুলো আছে, ওভারি, ইউটেরাস, ওভারিয়ান ফলিকলস, গ্রাফিয়ান ফলিকলস, ওভিডা, ক্লাইটোরিস, ম্যামারি গ্ল্যান্ড, কোটিলিডন। ওভারি পড়াইছি আমরা অলরেডি। তাহলে ওভারি যদি শর্ট নোট আসে, তাহলে ওভারি কি, কোথায় থাকে, ওভারির ফাংশন কি, সেটার স্ট্রাকচার কি, ওভারির চিত্র কি দিয়ে দিলা। ইউটেরাস যদি আসে একইভাবে, ইউটেরাস কি, কোথায় থাকে, আর ফাংশন কি, একটা চিত্র দিলা, ঠিক আছে না? ওভারিয়ান ফলিকুল, ওভারিয়ান ফলিকুল অলরেডি আমরা বলছি কত ধরনের ফলিকুল আছে। ওভারি থেকে যে ফলিকুল হবে সেগুলো ওভারিয়ান ফলিকুল। কোথায় থাকে, ওভারির ভিতরে থাকে, সেগুলা কি ফাংশন বা কত ধরনের আছে, টাইপ দিলা, এরপর চিত্র দিয়ে দিলা। গ্রাফিয়ান ফলিকুল, একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল, একটা ম্যাচিউর ফলিকুলকে, ওভারিয়ান ফলিকুলকে বলে গ্রাফিয়ান ফলিকুল। সেটা একটা চিত্র দিলা, বই চিত্র আছে গ্রাফিয়ান ফলিকুল একটা, যদিও হিস্টোলজিক্যাল, সেটা একটা চিত্র দিলা। ওভিডাক্ট, ক্লাইটোরিস, ম্যামারি গ্ল্যান্ড, কোটিলিডন সবগুলো পড়ানো হয়েছে। ডেসক্রাইব ফিমেল ইউরেথ্রা উইথ নেসেসারি ডায়াগ্রাম। ফিমেল ইউরেথ্রাকে ডেসক্রাইব করেছে উইথ নেসেসারি ডায়াগ্রাম। এই হলো প্রশ্নের ধরন বা স্টাইল। এরপরে যদি আমরা নাম্বার 23-তে আসি, এখানে জাস্ট আমরা একটা চিত্র দিয়ে, শুধু কাউয়ের ক্ষেত্রে, তারপরে হর্স আছে, হর্সের ক্ষেত্রে চিত্র আছে, সেগুলো আঁকায় নাও, বা ডগের ক্ষেত্রে সেগুলো আঁকাইতে পারো, হ্যাঁ?
দেখো উপরের দিকে যদি খেয়াল করো, ইউটেরাইন হর্নস, ওই কোটিলিডন দেখাচ্ছে, ক্যারাঙ্কেলস ইন ইউটেরাইন্স ওয়াল, এটাই হলো কোটিলিডন। বডি অফ দ্য ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, ভালভা, ওভারি, ফ্যালোপিয়ান টিউব অথবা ওভিডাক্ট সবই মোটামুটি দেওয়া আছে। এর চেয়ে ভালো চিত্র সব বইয়ে আছে, আমি জাস্ট কালেকশন করে এটা দিয়েছি তোমাদের মোটামুটি বোঝার জন্য আর কি। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো 22 পেজ নাম্বার, স্লাইড নাম্বার 22, এটা হলো গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন সাধারণত হবে যখন ক্লাস টেস্ট হবে, তখন হয়তো প্রশ্নগুলো শর্ট আকারে হবে, আর যখন ফাইনাল হবে তখন হয়তো প্রশ্নগুলো বড় আকারে হবে। বুঝতে পারছো কি? জি স্যার। আমাদের কিন্তু মানে আরো কতগুলো চ্যাপ্টার বাকি আছে, যেমন অ্যাস্থেসিওলজি, তাই না? অ্যাস্থেসিওলজি বাকি আছে না? জি স্যার, এটা পড়া হয়নি। মানে হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, বুঝছো না? স্যার বাকি আছে? হ্যাঁ, এটা বাকি আছে। পড়াইছে কি? না স্যার। স্যার পড়া হয়নি। তারপরে বাকি আছে এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইন অর্গানগুলা, মানে অ্যানাটমি অফ দা এন্ডোক্রাইন অর্গানস। যার জন্য আমাদের দ্রুত শেষ করতে হবে, দ্রুত শেষ করে রেডি থাকতে হবে। তোমাদের পড়ালেখা করে তোমরা রেডি করে থাকবে, যখন ইউনিভার্সিটি খুলবো সাথে সাথে 7 দিনের মধ্যে যাতে প্র্যাকটিক্যালগুলা, বা 10 দিন বা 14 দিনের মধ্যে তোমরা যাতে প্র্যাকটিক্যালগুলা দেখে শেষ করতে পারো। যদি এগুলো পড়া না থাকে তোমার, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি এসে তুমি অনেক কিছু চিনতে পারবে না। একটা বললে মুখের দিকে তাকায় থাকবে, বুঝতে পারবে না। এই জন্য যেভাবে শর্ট আকারে সুন্দর নোট আকারে তোমাদের দিছি, সেগুলো মুখস্থ করে একবার রেডি করে ফেলবে। কোনো ধরনের কোনো সমস্যা হলে পার্সোনালি, মোবাইলে, ফিজিক্যালি যেভাবে পারো যোগাযোগ করবে, ইন্টারনেটে, ইমেলে, ইমোতে, ভাইবারে, তাই না, হোয়াটসঅ্যাপে, যেভাবে পারো। I will try to solve your problem. Don't hesitate to contact with me. Even whatever I didn't teach you, I will help you. যদি আমি ওই চ্যাপ্টার পড়ায় নাও থাকি, তোমার যদি সমস্যা থাকে রেসপিরেটরি সিস্টেমে, তোমার যদি সমস্যা থাকে ডাইজেস্টিভ সিস্টেমে, তোমার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা না, মানে সিলেবাস আর কি, সিলেবাসে পড়ানে সেখানে কোনো একটা জিনিস বুঝতেছো না বা সমস্যা হচ্ছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কোনো সমস্যা নাই। আই উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেম। হেজিটেট করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আই এম দ্য ওনলি পারসন যে নির্ভয়ে তুমি যোগাযোগ করতে পারো, যে কোনো স্টুডেন্ট, এনি স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যোগাযোগ করব। জিজ্ঞেস করতে পারো, ইমেল করে যোগাযোগ করতে পারো, যে কোনো লোক, যে কোনো ছাত্র, যে কোনো ছেলে মেয়ে যেই হোক, চেম্বারে এসে যোগাযোগ করতে পারো, শহরে দেখা করতে পারো, ক্যাম্পাসে দেখা করতে পারো, যে শুধু তোমার প্রবলেম সলভের জন্য, যে স্যার আমার এটা বুঝতেছি না, বা এটা অ্যান্সার কি হতে পারে, বা এটার অ্যান্সার কোথায় পাবো, বা উত্তরটা কোথায় পাওয়া যাবে, স্যার এই প্রশ্নটার কেন অ্যান্সার হলে ভালো হয়। ক্লাস টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস টেস্টে সবসময় গুরুত্ব রাখবে, আগেই প্রশ্ন তুমি ভাগ করে নিবে, কয়টা অ্যান্সার করতে হবে, কত টাইম আছে, কয়টা অ্যান্সার করতে হবে, কত টাইম আছে, সেখান থেকে 10 মিনিট বাদ দিয়া বাকি অংশটাকে প্রশ্ন দিয়ে ভাগ করে, যে প্রতি প্রশ্নে কয় মিনিট করে, অতএব প্রতি প্রশ্নে অতটুকু করে টাইম দিবা। আর বাকি 10 মিনিট হলো এগুলাকে ইমপ্রুভ করবে, আরো কিছু অ্যাড করা লাগলে করবে, বা আরো কিছু করার থাকলে সেটা করবে। ক্লাস টেস্টে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যে পারবে না, সে কিন্তু ভালো পড়ালেখা করে এসেও ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য ক্লাস টেস্টের সিস্টেম হলো, আমার যদি 10টা প্রশ্ন দেওয়া লাগে, আমার যদি টাইম 1 ঘন্টা হয়, বুঝে নিও, আমার যদি 10টা প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং আমার যদি 1 ঘন্টা টাইম দেওয়া থাকে, তাহলে আমি কি করবো, প্রতি প্রশ্নের জন্য 5 মিনিট করে সময় দেবো। 5 10 কে 50 মিনিট। প্রশ্নটা পায় পড়তে যাবো 2 মিনিট, রইলো আমার আর 8 মিনিট। লাস্টের 1 মিনিটে লিখতে পারবে না, রইলো 7 মিনিট। তাহলে এই 10টা আমি 5 মিনিট করে, 5 মিনিটে যেটুকু, আর বেশি দরকার নেই। 5 মিনিটের মধ্যে যেটুকু লেখার ওইটুকু লিখতে হবে, আর বেশি লেখার দরকার নেই। এবং অবশ্যই দ্রুত লিখতে হবে, এবং তোমার মাথায় থাকতে হবে 5 মিনিটের মধ্যে আমি এই জিনিস এখানে ঢুকাবো। 5 মিনিট পার হয়ে গেলে আর ঢুকানোর দরকার থাকা রাখো, পরের প্রশ্নে যাও, পরের অ্যান্সারে যাও। সেখানেও দেখলে 5 মিনিট ফেল হয়ে গেল, চেঞ্জ, নেক্সট প্রশ্নে যাও। এইভাবে আগে শেষ করো, কইরা যখন ওই 5-7 মিনিট বাকি থাকবে, তখন অন্যান্য জায়গাগুলোতে একটু একটু করে যোগ করে কমপ্লিট করে দাও, তাহলে তোমার ফুল অ্যান্সার হবে। ফুল অ্যান্সার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু গেট দ্য হায়ার মার্ক।
ফুল অ্যান্সার না করতে পারলে ভালো মার্ক পাওয়া সম্ভব না। সেকেন্ড হইতে চাও বা এরকম পজিশনে যেতে চাও, তাদের অবশ্যই আরেকটু বিভিন্ন জায়গাতে কালেকশন করতে হবে। আর যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, চিকিৎসা না মানে প্রবলেম সলভের জন্য হইতে চাও, তারাও যোগাযোগ যারা মিডিয়াম করতে চাও তাদের জন্য এক্সট্রা সাজেশন আছে, তার অনেক সম্ভব। ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। এবং অন্য চ্যাপ্টারে যদি হয়, যদি অন্য স্যারও পড়ায় থাকে, নো প্রবলেম, যোগাযোগ করবে, আমি চেষ্টা করব হেল্প করার। আমার মনে হয় যে আমি আরেকটা ক্লাস নিতে চাইছিলাম, সেটা হয়তো নেওয়া সম্ভব হবে না, কারণ আর এক ম্যাডাম ইজ ওয়েটিং নেক্সট ক্লাসতে। সে সিরিয়াসলি তার আরো 2-3টা চ্যাপ্টার নিবে, সেগুলো শেষ করলে তারপর তোমাদের প্র্যাকটিক্যাল। এখন টাইম শর্ট হয়ে গেছে, যদি এগুলা শেষ না করতে পারে তাহলে সামনে যদি তোমাদের ইউনিভার্সিটি খুলে দেয়, দ্রুত তোমাদের প্র্যাকটিক্যালে ঢুকতে হবে, তখন মেইন ফোকাসটাই থাকবে প্র্যাকটিক্যালে। এই জন্য আমরা আগে শেষ করতে চাই। ওই ম্যাডাম নেবে, হয়তো পরে আর একটা ম্যাডাম নেবে, এগুলা শেষ হইলে তারপর আমরা দেখবো, যদি কোনো ক্লাস বাকি থাকে তাহলে হয়তো আমরা আবার আলোচনা করতে পারি। এরপরে আমি আবারও বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্লিজ ডোন্ট ফেয়ার অর হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ মি এনি টাইম। Thank you very much. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. স্যার